কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা, এরকম করে আর কয়দিন এইভাবে লুকায় লুকায় কি দেখা করতে ভালো লাগে বলো? তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমাকে বলছি তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। এই সময়ের ভিতর আমি সব কিছু ঠিক করে ফেলবো। তখন এই ঘরে তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। দেখো, যাই করবা খুব সাবধানে। আর শোনো, এইভাবে রোজ রোজ আমি এই লোকজনের চোখ ফাঁকি দিয়ে দেখা করতে আসতে পারবো না। হঠাৎ যদি কেউ দেখে ফেলে তাহলে কি একটা সমস্যা হবে তুমি বুঝতে পারছো? শোনো না, এভাবে কেন বলছো? আমি তো বুঝি যে লোকজন যদি একবার জেনে যায়, তোমাকে দেখে ফেলে, তাহলে অনেক সমস্যা হবে। কিন্তু কি করব বলো, তোমাকে ছাড়া যে আমার ভালো লাগে না, আর ওই সোহেলের কাছে আমার যাইতেই মন চায় না। সেই জন্য তো তোমাকে আমি বারবার ডাকি, তুমি কেন বোঝো না? এই শোনো, আমি থাকা পর্যন্ত সোহেলের কথা আমার সামনে বলবা না। ওর কথা শুনলেই আমার কিন্তু সোহেলটা জ্বলে ওঠে। আর তুমি যত দ্রুত পারো সোহেলকে আমাদের মাঝ থেকে বিদায় করার প্ল্যান করো। ঠিক আছে, আমি আর সোহেলের কথা তোমার সামনে বলবো না। কিন্তু তুমি যে বলছো সোহেলকে আমাদের পথ থেকে সরাতে, কিন্তু কি করব বলো তো? তুমি আমাকে একটা বুদ্ধি দাও। তুমি যে বুদ্ধি দিবা আমি সেই বুদ্ধি মোতাবেকই কাজ করব। আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি কিছুদিন সময় দাও, আমি ঠান্ডা মাথায় ভাবি, দেখি এই বিষয়ে কি করা যায়। ঠিক আছে। আখি, আখি। জীবন, হ্যাঁ, কেউ ডাকছে তাই না? এই জানো, কণ্ঠটা প্রায় সোহেলের মতো। আমার মনে হচ্ছে সোহেল প্রবাস থেকে দেশে চলে আসছে। ধুর পাগল, তুমি এসব কি বলো? সোহেল দেশে আসবে তোমাকে জানাবে না? না, আমি জানি না কিছু। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে। জীবন, তুমি একটা কাজ করো, তুমি আমার এই রুমের পেছনে দরজা দিয়ে বের হয়ে চলে যাও। আরে যাও না, হ্যাঁ আমি গিয়ে দেখি। সোহেলের কণ্ঠই তো লাগছে। সোহেল হঠাৎ করে দেশে চলে আসলো। মা, মা, সোহেল, মা, তুমি কেমন আছো? ভালো আছি বাজান। তুই কেমন আছিস? মা, আমি অনেক ভালো আছি। হঠাৎ করে তুই প্রবাস থেকে চলে আসলো, কি ব্যাপার? সোহেল, তুমি হঠাৎ করে দেশে? কই সোহেল, তুমি তো কিছুই বললা না। আরে বুঝতে চাও না, তোমাকে আর আমার সারপ্রাইজ দিবি দেখি ও হঠাৎ করে চলে আইছে। মা, আসলে আমি কোম্পানির বছর থেকে অনেক দিন ধরে ছুটি চাচ্ছিলাম, কিন্তু আমাকে ছুটি দেয়নি। হঠাৎ করে কোম্পানির বস আমার কাজের খুশি হয়ে আমাকে 3 মাসের ছুটি দিয়ে দিয়েছে। এজন্য আমি কাউকে কিছু না জানিয়ে চলে আসছি। আখি, কি ব্যাপার? আমি আসাতে তুমি খুশি হওনি? কি বলছো তুমি এসব? তুমি আসলে আমি কেন খুশি হব না? আসলে হয়েছে কি, তুমি তো অনেক দিন প্রবাসী ছিলা, তাই না? কেমন যেন আমার আনইজি ফিল হচ্ছে, একটু লজ্জা লাগছে, এই আর কি। এ বাজান, ওই সব কথাবার্তা করছিস কেন? খুশি হবি লাগে, ছোট মানুষ না, তুই দেহে শরম করতেছে। বাজান শোন, ঘুরতে নাইছিস, একটু দুমদাম দিয়ে একটু খাওয়া দাওয়া কর, তারপরে কথাবার্তা কইস। সবাই একসাথে বসে তখন আড্ডা দেওয়া যাবে না। মা, তুমি ঠিকই বলছো। জানো মা, আমার কাছে মনে হচ্ছে আমি 5 বছরের ক্ষুধার্ত। 5 বছর ধরে কোনো কিছু খাইনি। আমার না তোমার হাতের খাবার খাইতে খুব ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করলেও তো মায়ের হাতের খাবার আমরা খাইতে পারি না। তাই বলছি কি, তুমি আমার জন্য আমার পছন্দের খাবারগুলো রান্না করো। আজকে অনেক দিন পরে আমি মায়ের হাতের রান্না খাবো। আচ্ছা ঠিক আছে বোমা, আপাতত আমার ব্যাটাটাকে নিয়ে যায়, একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানা দেও। আমি নিজে হাতে সব কিছু রাঁধবো, তারপর তো খাইতে দেবো। আচ্ছা মা, তাহলে তুমি রান্না করো, আমরা ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, যা। কি ব্যাপার রাখি, তোমার মন খারাপ কেন? বাড়িতে কোনো কিছু হয়েছে? আরে না না, আসলে তোমাকে অনেক দিন পরে দেখলাম তো, তাই আর নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি জানো তোমাকে ছাড়া আমি কত কষ্টে দিন পার করি, কিন্তু আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি থাকো ওই দূর প্রবাসে, তুমি তো কষ্ট পাবা, আমাকে নিয়ে চিন্তা করবা। কিন্তু এখন আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, এখন তুমি আমার কাছে। ধুর পাখি, এমন করে বলছো কেন? আমি জানি আমি দূর প্রবাসে থাকি, তোমার একা একা থাকতে অনেক কষ্ট হয়।
কিন্তু কি করবো বলো, তোমাদের সুখের জন্যই তো আমি দূর প্রবাসে পড়ে থাকি, তাই না? যাক, আর মন খারাপ করে থেকো না। তোমার মন খারাপ দেখলে আমার না ভালো লাগে না। এখন তো একটু হাসো। ঠিক আছে, চলো রুমে চলো। চলো। কত সময় হয়ে গেল এখনো আসতেছে না। কে আসলো ওদের বাসায়? না, এত সময় তো লাগার কথা না। জীবন, আখি, তোমাদের বাসায় কি আসছে? আর কি আসবে? যে ভয়টা মনে ছিল ওইটাই, সোহেল দেশে চলে আসছে। কি? সোহেল দেশে চলে আসছে মানে? হ্যাঁ, এখন কি করব জীবন? এখন যে আমার সমস্ত পথ বন্ধ, তোমাকে তো আমি আর বাড়িতেও নিয়ে যেতে পারবো না। এতদিন আমরা সোহেলের অনুপস্থিতিতে রুম ডেট করছি, দেখা করছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই। সোহেল আসছে এখন দেশে, আমরা কিভাবে দেখা করব, কিভাবে রুম ডেট করব? আমি জানি না জীবন, আমার মাথায় আর কিছুই আসছে না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, কিভাবে কি করব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জীবন। আর ওই সোহেলের সাথে সংসার করা আমার দ্বারা হবে না। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি একটা পথ দেখিয়ে দাও। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়াও তো আমি বাঁচবো না। আচ্ছা দাঁড়াও, একটা বুদ্ধি আমি বাইর করতেছি, তুমিও ভাবতে থাকো, আমিও ভাবতে থাকি, একটা কোনো রকম কোনো বুদ্ধি বের হবেই। কি করবো, আমার মাথায় কিছুই আসছে না জীবন। আমি আর প্যারা নিতে পারছি না, তুমি একটা বুদ্ধি দাও না। আমি জানি তোমার মাথায় অনেক ক্রিটিক্যাল বুদ্ধি আছে। শোনো, একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? যদি সোহেলকে আমাদের পথ থেকে সরিয়ে দেই, তাহলে তো রাস্তা একদম ক্লিয়ার। সোহেলকে পথ থেকে সরিয়ে দেব সেটা নয় বুঝলাম, কিন্তু ওকে আমরা পথ থেকে সরাবো কি করে? এটা তো আমার আর তোমার দ্বারা কখনোই সম্ভব না। শোনো, এই সময় এসে টাকা যদি ফেলানো হয়, সব কিছু হয়। আর সামান্য সোহেলকে সরাতে এ তোর ওয়ান টাইমের বিষয়। জীবন, আমি যদি টাকা দিই তাহলে কে সোহেলকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে? এই বিষয় নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি জাস্ট টাকার ব্যবস্থা করো। ওই যে রেজা শিকদার আছে না, ও তো টাকার বিনিময়ে মানুষ খুন করে, ওকেই আমরা ভাড়া করব। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব। আমি চাই না তোমাকে হারাতে। ওই সোহেলকে আমি আমাদের পথ থেকে একবারের জন্য সরিয়ে দেব, তখন তোমার আর আমার পথে আর কেউই থাকবে না। তুমি একদম ঠিক কথা বলেছো। এখন আর এখানে দেরি করব না, আশেপাশে কেউ দেখে ফেলতে পারে। আর শোনো, আমি তোমার হোয়াটসঅ্যাপে রেজা শিকদারের নাম্বার পাঠিয়ে দেব, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? আরেকটা কথা শোনো, যেহেতু এখন সোহেল চলে আসছে, তুমি আমাকে ফোন দিও না। আমি সুযোগ বুঝে তোমার সাথে কথা বলবো। ওকে জান। সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। এই তুমি আমাকে ডাকছো কেন? আমার হাতে সময় নেই, যা বলবা তাড়াতাড়ি বলো। আপনাকে মানুষ কি জন্য ডাকে সেটা আপনি ভালো করেই জানেন। আমার একটা কাজ করে দিতে হবে, সেই জন্য আপনাকে ডেকেছি। আরে কি কাজ করতে হবে? হাত ভাঙা, পা ভাঙা, না একেবারে খুন? আপনি হাত ভাঙতে কত টাকা নেন, পা ভাঙতে কত টাকা নেন, আর একবারে কত টাকা নেন? আগে আপনার অ্যামাউন্টের কথা বলুন। শোনো, আমি হাত ভেঙে দিলে 50,000 টাকা নেই, আর পা ভেঙে দিলে 80,000 টাকা নেই, আর যদি একেবারে খুন করে দেই আমি 5 লক্ষ টাকা নেব। আচ্ছা ঠিক আছে, আমার একজনকে একবারে খুন করতে হবে, আপনি 5 লক্ষ টাকা নেন। আপনি যদি সেই মানুষটাকে একবারে খুন করতে পারেন, আমি আপনাকে 20 লক্ষ টাকা দেব। তবে একটা কথা, আপনি যে তাকে খুন করবেন, এর জন্য যদি থানা পুলিশ কিছু হয়, আমি কিন্তু সেই দায়ভার নিতে পারবো না। হ্যাঁ, তোমাকে কোনোই দায়ভার নিতে হবে না, সব দায়ভার আমি নেব। তুমি আমাকে টাকা দাও, আমি খুন করব। ঠিক আছে, আপনাকে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন, আপাতত অ্যাডভান্স কিছু দিয়ে দিব। আরেকটা বিষয়, এই যে আপনি যাকে খুন করবেন তাকে দেখবেন না? হ্যাঁ, অবশ্যই দেখব। এই যে একে, আর এই ছবি আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, আপনি ভালো করে চিনে রাখবেন। ঠিক আছে। শুনুন, আমার সঙ্গে যদি চিটারি করেছেন, তাকে যদি একবারে খুন না করে যদি বাঁচিয়ে রাখেন, তখন কিন্তু আমি আপনাকে দেখে দেব, বলে দিলাম। আমি তা কোনোদিনও চিটারি করব না।
আমার কাজই হলো খুন করা। খুন করতে আমি খুব ভালোবাসি, আমার খুব নেশা। তুমি বলে দাও, আমি সঙ্গে সঙ্গেই তাকে খুন করব। চুপ করুন, দেওয়ালেরও কান থাকতে পারে। আপনার সাথে আমি বাদবাকি কথা ফোনে সেরে নেব। আপনি তাহলে এখন আসতে পারেন। শোনো, হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিবা, আর আমার অ্যাকাউন্ট নাম্বার দিব, অ্যাকাউন্ট নাম্বারে আমার টাকা পাঠিয়ে দাও, আমি কাজ করে দিব। ঠিক আছে, আমি আসি। সোহেল, তোমাকে তো আমি এই পৃথিবীতে থাকতে দেব না, কারণ তুমি থাকলে আমি আমার জীবনকে পাবো না। আর আমি আমার জীবনকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। এখন শুধু সময়ের অপেক্ষা। সাহেল, সাহেল, কে? এদিকে আসো তো। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ও, তুমি তাহলে সাহেল, তাই না? হ্যাঁ, আমি সোহেল, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। বাবা, তুমি আমাকে চিনবা না, আমি তোমার বাবার বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে লেখাপড়া করছি, একখানে গান বাজনা করছি, খেলাধুলা করছি। তোমার বাবা নেই, আমার আসা যাওয়াও নেই, যার জন্য তুমি আমাকে চিনো না। দেখেন, আমি মার মুখে শুনছি খুব ছোটবেলায় নাকি আমার বাবা মারা গেছে। আমার বাবাকে আমি কখনো চোখেই দেখি নাই। আর আপনি আমার বাবার বন্ধু, আর আমার বাড়িতে আসছেন, আসলে কি উদ্দেশ্যে আসছেন সেটা বলেন। বাবারে, তোমাদের বাড়িতে তো অনেক আসতাম, তো মনে একটু হলো যে একটু দেখে আসি। সয়েল তো অনেক বড় হয়ে গেছে, এই উদ্দেশ্যেই শুধু আসছি, অন্য কোনো উদ্দেশ্য না বাবা। আর কিছু বলার থাকলে বলেন। বাবা, বলার কি আর আছে, তুমি আমাকে একটু পানি খাও না বাবা, আমার খুব পানি পিপাসা লাগছে। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আপনার জন্য আমি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। আখি, আখি, এই আখি, তোমার সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল না যে আমি ওকে খুন করব? আমি ওকে খুন করে ফেলছি, কিন্তু এখন এই লাশটা কবর দিতে হবে, আর কবর দিতে হলে আমাকে সাহায্য করতে হবে। তুমি আমার সঙ্গে ওকে ধরো, নিয়ে যাই চলো। আমি ধরবো? হ্যাঁ, না হলে পারে আমি একা তো পারবো না। ঠিক আছে, ধরুন। আরে দাঁড়াও, আবার কি হলো? তুমি কি পাগল হয়ে গেছো? এই দলিলে সই করে নিব না? আমি তো এটা খেয়ালই নাই আমার। আম্মা, আম্মা, কি হয়েছে? এই যে এই দলিলগুলাতে একটা করে সই দিয়ে দেন। কি দলিলগুলো সই দেবো মানে? কি কইতে চাচ্ছ তুমি? ও আচ্ছা, আপনি তো আবার পেঁচানো কথা বোঝেন না, তাই আপনাকে খোলাখুলিই বলি। আম্মা, এই বাড়ির সয় সম্পত্তি সব কিছুর জন্য আমরা দলিল করেছি, আর আপনি এইখানে সই করলে এই সয় সম্পত্তি সব কিছু আমার নামে হয়ে যাবে। আর এই কাজটা আপনি খুব তাড়াতাড়ি করে দেন। এত তাড়াহুড়া কেন? তো ধীরে। আর তুমি ভাবলা কি করে যে এই সহায় সম্পত্তি আমি তোমার নামে করে দেব? তোমার চিন্তা ভাবনা এত নোংরা। সি! আম্মা,
আপনার সাথে আমি বাড়তি কথা বলতে চাচ্ছি না, আর আমি চাইও না এই শেষ সময় এসে আপনার সাথে আমি আর খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। কারণ আপনি এই সয় সম্পত্তি আমাদের নামে লিখে দিলে আমরা তো এই বাড়ি থেকে চলে যাব। কারণ আপনি দেখতেই পাচ্ছেন আমার বয়ফ্রেন্ড অলরেডি আমাকে নিতে আসছে। শুধু শুধু কেন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব? আম্মা, তাই ভালোই ভালো আপনি সই করে দেন, তাড়াতাড়ি আমার নামে সব কিছু রেজিস্ট্রি করে দেন। জীবন দেখি কলমটা কই। আমার থেকে সই নিয়ে আর কি হবে? আমার কাছে দাও, সেটা আমিই করে দিই। কারণ সমস্ত সম্পদ তো আমার নামে, আমার মায়ের নামে তো কোনো কিছুই নেই। ঠিকই কইছে আমার বাবা। এই সব সহায় সম্পত্তি না আমার সোহেলের নামে, বুঝতে পারিসাও? আহারে, ভয় পাইছাও? ভয় পাওয়ার কিছু নাই, একটু স্যাপ দিয়ে দেব। হ্যাঁ, ভয় পাও না, ভয় পাও না। মা, ওরা তো ভয় পাবে, ভয় পাওয়ার কারণ তো আছে। ওরা দুজন মিলে আমাকে জিন্দা কবর দিল। একজন মানুষকে জিন্দা কবর দেওয়ার পরেও সে কিভাবে জীবিত হয়ে আসলো, মনের মধ্যে নানান প্রশ্ন জাগছে, তাই না? খুব জানতে ইচ্ছা করছে যে আমি কিভাবে বেঁচে উঠলাম, তাই তো? সেটাই তো, তোমাকে তো জিন্দা কবর দেওয়া হলো, তাহলে তুমি কিভাবে বেঁচে ফিরলা? কিভাবে বাঁচলাম তাহলে শোনো। আরে তুমি? তুমি হ্যাঁ আমি। এত বছর পরে তোমার সাথে দেখা। অনামিকা, আমি ভাবতেই পারিনি তোমার সঙ্গে আমার এইভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে। আর আমি কি কোনোদিন ভাবতে পারিছি যে এই শেষ বয়সে এসে তোমার সাথে দেখা হবে? সেই কত বছর আগে তোমার মুখটা দেখেছি, কত আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যেন মরার আগে তোমার চেহারাটা একবার দেখতে পারি। আল্লাহ আমার সেই কথা শুনেছে। অনামিকা, আমি আমি তোমার চোখে অনেক দোষী, আমি অনেক খারাপ, কিন্তু জানো আমি, আমাকে তুমি ভুল বুঝো না। তুমি আমার সঙ্গে আবার চলো, তুমি আমার সঙ্গে আবার সংসার করবে। কি করছো এসব? তোমার সাথে আবার সংসার করব? আদৌ কি সেটা সম্ভব? হ্যাঁ, তুমি দোষী, কিন্তু কোন কারণে দোষী? তুমি একটা ছেলে খুনি, যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষ খুন করতে। আর আমার এটা মোটেও পছন্দ না। আর একটা খুনির সাথে সংসার করতে আমি রাজি ছিলাম না। তাছাড়া তোমার কোনো দোষ ছিল না, তুমি আমার দিক থেকে স্বামী হিসাবে 100-তে 100। সংসারটা তুমি ঠিক মতো করতে, কিন্তু তোমার ওই একটা অপরাধের জন্যে, একটা ভুলের জন্যে, একটা অন্যায়ের জন্যে আমি তোমার সংসার ছাড়তে বাধ্য হয়েছি। আমি কখনো খুনির সাথে সংসার করতে চাইনি, কিন্তু তোমার কাছ থেকে আসার পরে আমি ভালো নেই। সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়েছে। আমি জানি না আমি যেরকম তোমার জন্য কষ্ট পাইছি, তুমি কি আমার জন্য কোনো সময় কষ্ট পাইছো? আমি জানি না সেইটা। আরে তুমি কষ্ট পাইছো, আমি কি কষ্ট পাইনি? আমি তো বছরের পর বছর শুধু কষ্টই পাইতে আছি। আমার তো কষ্ট কোনো দিন যায় না। তোমাকে ছেড়ে আমি অনেক কষ্টে আছি অনামিকা। দেখো অনামিকা, তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ, আমরা এই শেষ বয়সে আমরা এই সময়টুকু একসঙ্গে কাটাইয়ে দেই। দেখবা তুমিও শান্তি পাবা, আমিও শান্তি পাবো। তুমি ঠিকই কইছো, এই বয়সে চলো আমরা একসাথে সুখে সংসার করি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তোমাকে এই খুনের পথটা ছেড়ে দেওয়া লাগবে। যার জন্যে আমি এই সংসার ত্যাগ করেছি, সেটা আমি আর চাই না। বয়স তো শেষ, আর কয়দিনই বাঁচবে। এইসব ছেড়ে দাও, ছেড়ে দাও না। অনামিকা, আমি তোমার কথা শুনবো, তবে হ্যাঁ আমার একটা কথা আছে, সে কথাটুকু রাখতে হবে তোমাকে। কথা? কি কথা? হ্যাঁ, আমি শেষবারের মতো
আর একটা করবো আমি। এই খুন করার পর আমি আর দ্বিতীয় কোনো খুন করবো না। আমি একেবারে ভালো হয়ে যাব। দেখো, না করলেই না। না করলেই না। আচ্ছা, কি তোমার খুব প্রয়োজন? এমন কাজ করবে, আমাকে একটু দেখাতে পারবে? আরে তুমি দেখে কি করবে? তোমাকে দেখায় কি হবে? তারপরও একটু দেখি, শেষবারের মতো করতে চাচ্ছাও, একটু তার মুখটা দেখি। আচ্ছা ঠিক আছে, তোমার যত এতই স্বাদ দেখার জন্য, এই দেখো। তুমি খুন করতে যাচ্ছো? কেন? হ্যাঁ, আমি কে খুন করতে যাচ্ছি? তুমি এরকম করতেছো কেন? এটা তুমি কি কও? শুনতে যাও। কেন? একে খুন করলে তোমার সমস্যা কি? কাক খুন করবে তুমি জানো? আরে কাকে খুন করতেছি বলো না কেন? কাঁদছো কেন তুমি? এটা তোমার একমাত্র সন্তান সোহেল। তুমি এটা কি বলছো? আমার সন্তান সোহেল? হ্যাঁ, এ তোমার একমাত্র সন্তান। আমি যখন তোমার বাড়ির থেকে রাগ করে বাইর হয়ে আসি, তখন এই সন্তান, এই সোহেল আমার গর্ভে ছিল। আমি তোমাকে কই নাই মনের দুঃখে। এইটাই আমার সন্তান, আমার এই দুইজনের একমাত্র সন্তান। তুমি কোন করো না। অনামিকা, তুমি এটা কি বলছো? আজকে যদি তোমার সঙ্গে আমার দেখা না হতো, তাহলে তো আমি ঠিকই খুন করে ফেলতাম। তুমি এটা কি বলছো? না 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 না, আমি এত বড় পাপ করতে পারি না। আমার নিজের সন্তানকে আমি খুন করতে পারি না। আচ্ছা আচ্ছা, একটা কথা কও তো আমার, এত খুনের খুনের কথা কে কইলো? আমার এই নিষ্পাপ সওয়াল রাখ কেডা খুনের জন্য তোমাকে কইছে? এতগুলি টাকা তোমাকে কেডা দিয়েছে কও একবার? হ্যাঁ, আমি খুন করব। আমি শেষবারের মতো খুন আমি করব। এটা তুমি কি কও? এটা তোমার ছেলে, তুমি জানার পরও তুমি খুন করবে? এই কাজটা তুমি করতে পারবে? শোনো, আমি খুন করব ঠিকই, কিন্তু এটা একটা নাটক। আমি খুন করব না, নাটক করব। আমি শুধু খুন করতেই জানি না, আমি নাটকও করতে জানি। দেখো আমি কিভাবে কি করি, কেমনে আমি খুন করি। দাও, আমাকে যেতে দাও, আমি এখনই যাব। কি ভাবছিলি তোরা আমাকে জিন্দা কবর দিয়ে আমার কষ্ট করে উপার্জিত টাকা সব কিছু নিয়ে তোরা সুখে থাকবি, তাই না? আর দেখো তো এই ব্যক্তিটাকে চিনতে পারো কিনা? বেঈমান, নেমো খারাম একটা। তুই আমার থেকে 20 লাখ টাকা নিয়েছিস সোহেলকে মেরে ফেলার জন্য, আর তুই আমার সাথে বেঈমানি করলি। আরে বেঈমান উনি নয়, সবচাইতে বড় বেঈমান হচ্ছে তুই। তুই যার টাকা খাইছিস, যারটা পড়ছিস, তাকেই খুন করার জন্য অন্য একজনকে ভাড়া করছিস। আরে জানিস উনি কে? উনি আমার বাবা। আমার বাবাকে কন্ট্যাক্ট দিয়েছিস আমাকে খুন করার জন্য, বাবাকে কন্ট্যাক্ট দিয়েছিস ছেলেকে খুন করার জন্য। আরে বেঈমান, তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য ওই দূর প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করছি, তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি,
আমার টাকা নিয়ে তুই কি করছিস? ভালো ভালো খাবার খাইছিস, ভালো ভালো পোশাক পরছিস। শুধু তাই না, তুই তোর নাগরকে গাড়িও কিনে দিছিস, তোর নাগরকে আইফোন কিনে দিছিস। আমার কষ্ট করা টাকা দিয়ে তোর নাগরকে বাইক কিনে দিছিস। আমি ওই দেশে গাধার খাটুনি খেটে টাকা উপার্জন করব, আর সেই টাকা খাবে এরকম বেঈমান ছেলে, তাই না? তোরা কি ভাবছিলি আমাকে জিন্দা কবর দিয়ে আমার সমস্ত ইনকামের টাকা নিয়ে তোরা সংসার করবি, তোরা সুখে থাকবি? না, ওই উপরে একজন আছে, তুই জানিস প্রবাসীদের কত কষ্ট। কবর চিনিস? কবরের মধ্যে যেমন একটা লাশ থাকলে পৃথিবীর মানুষ কেউ জানে না তার ভিতরে কি হচ্ছে। আমাদের প্রবাসীর জীবনটা কবরের মতো। আমাদের ভিতরে কি হচ্ছে, আমরা যে কত কষ্টে আছি, এই কথা শুধু ওই উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যখন অসুখ হয়, আমরা যখন অসুস্থ হয়ে যাই, মাথায় পানি দেওয়ার মতো কেউ থাকে না। তখন খুব ইচ্ছা করে, মা, ও মা, তুমি কোথায়? ছেলেটাকে মাথায় হাত বুলিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও। সেটাও আমরা বলতে পারি না। অসুস্থ হলে নিজেকেই ডাক্তারের কাছে যাইতে হয়, নিজের চিকিৎসা নিজে করতে হয়। আমরা 5 জন একসঙ্গে গাড়ির মধ্যে পড়ে থাকি। ব্রয়লারের মুরগি যেরকম রাখে না, আমরা ওরকম খাঁচার মধ্যে জীবন যাপন করি। কিন্তু কেন জানিস? অনেক স্বপ্ন নিয়ে 5 বছর 10 বছর ওই দেশে পরিশ্রম করব, অনেক টাকা ইনকাম করব, তারপর বাকি জীবনটুকু সুখে কাটাবো। কিন্তু আমাদের এই প্রবাসী সুখ হয় না। প্রবাসীরা আসলে অনেক বোকা। এরা শুধু কষ্ট করে যায়, কিন্তু এরা কোনোদিন সুখ পায় না। প্রবাসীরা টাকার মেশিন শুধু টাকা ছাপাবে, কিন্তু সেই টাকা সে ব্যবহার করতে পারবে না। আমি একটা টাকার মেশিন, প্রবাস থেকে কষ্ট করে টাকা উপার্জন করছি, কিন্তু সেই টাকা খাবে এরকম বেঈমানরা। তাই তোদের মতো বেঈমান ছেলের জন্য কোনো প্রবাসী তার বউকে বিশ্বাস করে না। তোর মতো বেঈমান বউয়ের জন্য কোনো প্রবাসী ভাই তার বউকে বিশ্বাস করে না। কিন্তু অনেক প্রবাসীর বউ আছে, তারা অনেক কষ্ট করে, পরিবারের অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করে, তারপরেও স্বামীর আমানত রক্ষা করে। আর তুই কি করছিস? তুই আমার অগোচরে পরকীয়া করছিস, আবার আমি আসার পরে তুই একজন প্রবাসীকে জিন্দা কবর দিয়ে দিলি। আরে বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলেও তো তার মধ্যে মায়া হয়। আর আমি তো একজন মানুষ, আমি তোকে ভালোবাসছিলাম। তুই যদি বলতি, আমার কলিজাটা কেটে তোর হাতে ধরাই দিতাম। কিন্তু তুই তো আমার কলিজা চাইলি না, তুই আমাকে খুন করে দিলি। আমার ভাবতেও কষ্ট হয়, তোর মতো বেঈমানকে আমি ভালোবাসছিলাম, তোর মতো বেঈমানের সঙ্গে আমি সংসার করেছিলাম। তোর মতো বেঈমানের মুখ আমি দেখতে চাই না। তাই আমি কোনো কিছু করার আগে তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। আর তা না হলে আমি তোদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। যা যা বলছি। সোহেল, চুপ! তুই কোনো কথা বলবি না। তুই কি বলবি আমাকে? তুই কি বলবি? এখন সুন্দর করে বলবি তোর ভুল হয়ে গেছে, আমি যেন তোকে ক্ষমা করে দিই। আমি যেন তোকে ক্ষমা করে দিই। তোর মতো বেঈমানে কোনো ক্ষমা নেই। তুই বেঈমানের কোনো ক্ষমা নেই। সোহেল, ঈশ্বর, সোহেল ওকে বেরোন, সোহেল ওকে বেরোন। ওকে মারলে তোর খুব কষ্ট হয়, তাই না? খুব কষ্ট হয়। যা, দুজনে বের হ। এরা হাত। এরা বলছি, যা, যা। বাবা, এদিকে আয়। বাবা, আমার জীবনটা নষ্ট হয়ে গেল বাবা।